বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই ও বোনেরা, আজকের ৮-২-২০২৬ তারিখের মিষ্টি বাবার মধুর অব্যক্ত রুহানি মহাবাক্যের চিন্তনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই। ওম শান্তি। ওম শান্তি। আজকে শিরোনামটি কি অপূর্ব, মানে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। একদম। বাবা বলেছেন, এই নতুন বছরে পরিবর্তন শক্তির বরদান দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করে সংকল্প, শ্বাস, সময়কে সফল করো, সফলতা মূর্ত হও। মনে হচ্ছে যেন স্বয়ং বরদাতা এসে আমাদের হাতে নতুন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ উপহারটা তুলে দিচ্ছেন। অবিনাশী উপহার। আর আজ বাবা যখন আমাদের দেখছেন তার এই নবজীবন ধারণকারী বাচ্চাদের, ভাবুন তো তার মনে কত আনন্দ হচ্ছে। হ্যাঁ, বাবা বলছেন এই নবজীবনই তো নতুন যুগ নিয়ে আসবে। মানে সত্যযুগ। কি গভীর একটা উপলব্ধি। সত্যি তাই। বাইরের দুনিয়ার মানুষ তারা নতুন বছর এলে কত আনন্দ করে, পার্টি করে, একে অপরকে উপহার দেয়। কিন্তু বাবা বলছেন, তোমরা তো সেই সব বাচ্চাদের থেকেও বেশি খুশিতে থাকো। কারণটা কি? কারণ তোমরা গোল্ডেন দুনিয়ার গিফট পেয়ে গেছ। এই নেশাটা কি মিষ্টি। এই নেশা তো আর নামারময়, কারণ এটা আমাদের জন্মসিদ্ধ অধিকার। একদম। বাবা কত সুন্দরভাবে তুলনা করেছেন। জাগতিকভাবে কেউ সবচেয়ে বড় উপহার কি দিতে পারে? হয়তো একটা হীরের মুকুট বা একটা সিংহাসন। কিন্তু বাবা আমাদের যে গোল্ডেন দুনিয়ার মালিকানা দিয়েছেন, তার সামনে এগুলোর তো কোনো তুলনাই হয় না। ওগুলো তো ক্ষণস্থায়ী, মাটির জিনিস। আর বাবার দেওয়া উপহার হল ২১ জন্মের অবিনাশী প্রাপ্তি। বাহ, এই চিন্তাটা মনে এলেই মন খুশিতে নেচে ওঠে। আমাদের আর কারো কাছ থেকে কিছু চাওয়ারই নেই। স্বয়ং ভগবান আমাদের বাবা হয়েছেন, আর তিনি তার সমস্ত বিশ্বের বাদশাহী আমাদের নামে লিখে দিয়েছেন। এই প্রাপ্তির স্মৃতিতে থাকলে আর কোনো অপ্রাপ্তি জীবনে থাকতেই পারে না। আর এই নতুন প্রাপ্তির সাথে সাথে এই নতুন বছরের জন্য বাবা আমাদের একটি খুব স্পষ্ট লক্ষ্যও দিয়েছেন। তিনি জিজ্ঞেস করছেন, এই বছরে বিশেষ কি করতে হবে? হ্যাঁ, বাবা আমাদের পুরুষার্থের জন্য একটা খুব উঁচু লক্ষ্য স্থির করে দিয়েছেন। লক্ষ্যটা কি? লক্ষ্য হল বাবা সমান সম্পূর্ণ আর সম্পূর্ণ হতেই হবে। এখানে বাবা হতে হবে বলেননি, বলেছেন হতেই হবে। এর মধ্যে একটা দৃঢ় নিশ্চয় লুকিয়ে আছে। ঠিক, এটা কোনো সাধারণ সংকল্প নয়, এটা বাবার প্রতিজ্ঞা, যা আমাদের নিজেদের সাথে করতে হবে। আর এই লক্ষ্য পূরণ করা শ্রীমত। একটাই শ্রীমত, ফলো ফাদার। ব্রহ্মা বাবাকে দেখো। তিনি কিভাবে বাবার সমান হলেন? বাবা বলছেন, ব্রহ্মা বাবার সম্পূর্ণতার বিশেষ আধার ছিল তার প্রতিটি সংকল্প। প্রতিটি শ্বাস আর প্রতিটি সেকেন্ডকে সফল করা। তার জীবনে ব্যর্থ বলে কোনো শব্দ ছিল না। কি অসাধারণ পুরুষার্থের উদাহরণ। আমরা যখন ব্রহ্মা বাবাকে স্মরণ করি, তখন তো শুধু তার রূপকে স্মরণ করি না, তার পুরুষার্থের পথকে স্মরণ করি। তিনি কিভাবে অসম্ভবকে সম্ভব করে দেখালেন। আর বাবা বুঝিয়েছেন এই পুরুষার্থের ফল কত বিশাল। এখনকার এই সঙ্গম যুগের এক জন্মের সফল সময়ে আমাদের ২১ জন্মের জন্য রাজ্যের ভাগ্য নিশ্চিত করে দেয়। ভাবা যায় এই এক জন্মের সফল করার সময়ের রিটার্ন কত। শুধু তাই নয়, বাবা বলছেন সফল শ্বাস। ২১ জন্মের জন্য আমাদের নিরোগী শরীর দেয়। আর যখন আমরা জ্ঞানের ভাণ্ডারকে সফল করি, মানে জীবনে ধারণ করি, তখন আমরা এতটাই বিচক্ষণ হয়ে যাই যে ভবিষ্যতে রাজ্যে আমাদের কোনো উজির বা পরামর্শদাতার প্রয়োজনই হয় না। আমরা স্বয়ংসম্পূর্ণ রাজা হয়ে রাজ্য চালাই। নির্বিঘ্ন, অখণ্ড, অটল রাজ্য। এই শব্দগুলো শুনলেই মনে শান্তি আসে। কেবল জ্ঞানই নয়, বাবা বলেছেন প্রাপ্ত সমস্ত শক্তি যখন নিজের এবং অন্যের কল্যাণে সফল করি, তখন আমাদের রাজ্যে কোনো কিছুর কমতি থাকে না। সর্বশক্তিমান বাবার বাচ্চা আমরা। আমাদের রাজ্যেও সর্বশক্তি থাকে। আর গুণের ভাণ্ডার? যখন আমরা গুণ দান করি, তখন ৮৪ জন্ম পরেও আমাদের জড়মূর্তির সামনে ভক্তরা সে গাইবে। সর্বগুণ সম্পূর্ণ, ১৬ কলা সম্পূর্ণ। বাহ, এক জন্মের এই ছোট্ট সঞ্চয়ের ফল কত বিশাল। তাই এই বছরের লক্ষ্য একদম স্পষ্ট। একটি শ্বাসও যেন ব্যর্থ না যায়,
প্রতিটি সেকেন্ডকে সফল করতে হবে, কিন্তু পুরুষার্থ করতে গিয়ে অনেক সময় মনে হয় পরিস্থিতি প্রতিকূল, অনেক অপোজিশন বা বিরোধ আসছে। হ্যাঁ, এর জন্য বাবা খুব সুন্দর উপায় বাতলেছেন। এই বিষয়টা তো আমাদের পুরুষার্থী জীবনে প্রায়ই আসে। যখনই আমরা ভালো কিছু করতে যাই, মায়া কোনো না কোনো রূপে বিরোধ সৃষ্টি করে। কিন্তু বাবা বলছেন, অপোজিশন দেখে নিজের পজিশন থেকে নিচে নেমে এসো না। নিজের সমানের স্থিতি থেকে বিচলিত হয়েও না। আর এর জন্য উদাহরণকে আমাদের ব্রহ্মা বাবা। ঠিক, বাবা বলছেন ব্রহ্মা বাবাকে স্মরণ করো। তিনি যখন এই যজ্ঞ স্থাপন করলেন, তখন তো চারদিকে শুধু বিরোধ আর বিরোধ ছিল। কেউ বুঝত না, কত অপমান করত, কিন্তু বাবা কি করলেন? তিনি নিজের সমানের সিটে বসে সমস্ত অপোজিশনকে পজিশনে পরিবর্তন করে দিলেন। কি সুন্দর ছন্দের মাধ্যমে বাবা আমাদের শিক্ষা দিচ্ছেন, অপোজিশন আর পজিশন। যেখানে উঁচু পজিশন মানে সমানের স্থিতি আছে, সেখানে অপোজিশন কিছুই করতে পারে না। ব্রহ্মা বাবা একা নিজের দৃঢ় নিশ্চয়ের শস্ত্র দিয়ে সমস্ত বিরোধকে শেষ করে দিয়েছিলেন। চমৎকার বলতে শুরু করল। এই পরিবর্তন বাবা করে দেখিয়েছেন। তাই আমাদের জন্য বাবার শ্রীমত হল, যখনই কোনো বিরোধ বা অপোজিশন আসবে, তখন বিচলিত না হয়ে নিজের সমানের সিটে বসে যেতে হবে। আমি কে? আমি মাস্টার সর্বশক্তিমান। আমি বিশ্বকল্যাণকারী আত্মা, আমি বিজয়ী রত্ন। এই স্মৃতিতে থাকলেই সেই অপোজিশনই পজিশনে বদলে যাবে। হয়তো যে আত্মা আজ বিরোধ করছে, সেই আত্মাই কাল সহযোগী হয়ে যাবে। এই সাহস আমাদের রাখতে হবে। আর এই বছরের জন্য বাপদাদা আমাদের হাতে একটা বিশেষ অস্ত্র তুলে দিয়েছেন, একটা বিশেষ বরদান। পরিবর্তন শক্তি। বাবা বলছেন, যখনই কোনো নেগেটিভ পরিস্থিতি আসবে, শুধু হৃদয় থেকে বলো, আমার বাবা। এই দুটো শব্দ বললেই পরিবর্তন শক্তি হাজির হয়ে যাবে। আমার বাবা। এই দুটি শব্দের মধ্যে কি গভীর ভালোবাসা আর অধিকারবোধ লুকিয়ে আছে। যখন আমরা সর্বশক্তিমানকে আমার বলে ডাকি, তখন তার সমস্ত শক্তি আমাদের হয়ে যায়। আর এই শক্তির কাজই হল নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করা। ঠিক তাই। বাবা বলছেন, যখন কোনো আত্মার মধ্যে কোনো নেগেটিভ সংকল্প বা আচরণ দেখবে, তখন ঘৃণা বা বিরক্তি নয়, তাকে শুভ ভাবনার, শুভ কামনার দ্বারা পরিবর্তন করে দাও। এটাই আমাদের বিশ্ব পরিবর্তক টাইটেলের প্রমাণ। আমরা তো বিশ্ব পরিবর্তনে চ্যালেঞ্জ নিয়েছি, তাহলে নিজের বা অন্যের ছোটখাটো স্বভাব সংস্কার পরিবর্তন করা তো কোনো কঠিন বিষয়ই নয়, তাই না? একদমই না। আর বাবা এর জন্য একটা খুব সহজ কিন্তু গভীর উদাহরণ দিয়েছেন। অন্ধকারের উদাহরণটা, তাই তো? হ্যাঁ, অন্ধকার তাড়ানোর জন্য কি অন্ধকারের সাথে লড়াই করতে হয়? লাঠি দিয়ে কি অন্ধকারকে তাড়ানো যায়? না, শুধু আলুর সুইচটা অন করে দিতে হয়। আলু জ্বললেই অন্ধকার গায়েব হয়ে যায়। তেমনি যখন কোনো সমস্যা আসে, আমরা অনেক সময় অন্ধকারের সাথে লড়াই করতে শুরু করি। মানে কেন হলো, কিভাবে হলো, এই প্রশ্নগুলোর জালে ফেসে যায়। বাবা বলছেন, এই প্রশ্নগুলোই হলো অন্ধকার। এর মধ্যে না গিয়ে শুধু স্মৃতির সুইচটা অন করে দাও। আমি মাস্টার সর্বশক্তিমান, এই স্মৃতির সিটে বসে যাও, তাহলেই সমস্যা সেকেন্ডে সমাপ্ত হয়ে যাবে। আমরা পুরুষার্থে অনেক সময় এই ভুলটাই করি। কোনো ছোট বিষয়কে কেন, কি এসব প্রশ্ন করে বড় বানিয়ে ফেলি। আর তারপর সেটাকে পাহাড়ের মতো কঠিন মনে হয়। কিন্তু বাবা বলছেন, নিজের সিটে বসে যাও, আপসেট হবে না। ৬৬ জন্মের সংস্কার হলো এই মুহূর্তে সেট, তো পরের মুহূর্তে আপসেট। কিন্তু এখন আমাদের সদা সমানের সিটে সেট থাকতে হবে। আর বাবা আমাদের ব্যবহারিক জীবনের দিকেও খুব মিষ্টি মনোযোগ আকর্ষণ করেছেন, আমাদের দৈনন্দিন চালচলন, কথাবার্তার দিকে। হ্যাঁ, বাবা জিজ্ঞাসা করেছেন, তোমাদের মুখ কেমন থাকে? আনন্দময়ী, হাসি খুশি নাকি দাপুটে, মানে কর্তৃত্ব ফলানো মুখ? এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদেরকে বারবার জিজ্ঞাসা করা উচিত। অনেক সময় আমাদের মনে হয়, বিশেষ করে সেবাক্ষেত্রে বা পরিবারে, যে কাউকে শোধরানোর জন্য একটু দাপটের সাথে কথা বলা প্রয়োজন, নাহলে সে বুঝবে না বা শুনবে না। কিন্তু বাবা প্রশ্ন করেছেন, ক্রোধ করে কি সত্যি কেউ শুধরায়? বলুন তো। না, কখনোই শুধরায় না। বাবা বলছেন, ফল কি হয় তার একটা লিস্ট বানাও। যাকে তুমি দাপট দেখিয়ে শোধনানোর চেষ্টা করছো, সে মনে মনে অসন্তুষ্ট হয়। যদি সে বড় হয়, তাহলে মনে মনে তোমার বিরোধিতা করবে, অপোজিশন করবে। আর যদি ছোট হয়, তাহলে কাঁদতে শুরু করবে। কোনো ক্ষেত্রেই কিন্তু আসল পরিবর্তনটা হয় না। বরং সম্পর্ক খারাপ হয়ে যায়। বাবা তাই এই বছর ক্রোধ আর তার যে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, যেমন বিরক্তি, অধৈর্য, উঁচু স্বরে কথা বলা, এই সবগুলোকে সম্পূর্ণ বিদায় দিতে বলেছেন। সদা হাস্যোজ্জ্বল মুখে থাকতে বলেছেন, পরিস্থিতি যাই হোক না কেন।
আর এই পরিবর্তনটা যদি আমরা করে দেখাতে পারি, বাবা বলেছেন তিনি আমাদের প্রাইজ দেবেন। বোধ মিষ্টি কথা। স্বয়ং ভগবান আমাদের পুরস্কার দেবেন বলছেন। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? বাবা বলছেন, দাপটের সাথে কথা বললে সে বুঝবে না, এই ভাবনাটাই তো ভুল। তোমার রুদ্ররূপ দেখার আগেই তোমার রুদ্র ভাইব্রেশন তার কাছে পৌঁছে যায়, আর সে তোমার থেকে শক্তি নেওয়া বন্ধ করে দেয়। তাই স্নেহ আর ভালোবাসা দিয়ে পরিবর্তন আনতে হবে, ক্রোধ দিয়ে নয়। এই বছর ক্রোধকে সম্পূর্ণ বিদায় দিতেই হবে। বাবার জ্ঞান তো শুধু তথ্য নয়, এটা একটা জীবন পদ্ধতি। প্রতিদিন বাবা আমাদের যে গভীর কথাগুলো বলেন, সেগুলো যদি আমরা শুধু শুনেই যাই, কিন্তু জীবনে ব্যবহার না করি। হ্যাঁ, জীবনের ছোট ছোট পরিস্থিতিতে ব্যবহার না করি, তাহলে সেই জ্ঞানের আসল শক্তিটা অনুভব করা যায় না। ঠিক এখানেই তো আসল চ্যালেঞ্জটা। জ্ঞান শোনাটা বলতে গেলে তুলনামূলকভাবে সহজ, কিন্তু যখন একটা বাস্তব পরিস্থিতি সামনে আসে, যেখানে আবেগ জড়িত, অহংকার জড়িত, হুম তখন সেই জ্ঞানকে মনে রেখে প্রয়োগ করাটাই আসল সাধনা। আর আজকের জ্ঞানটা তো একেবারে সেই রকম একটা পরিস্থিতির জন্যই। একদম। আসুন আমরা সবাই মিলে একটা খুব পরিচিত দৃশ্য কল্পনা করি। ধরুন সেবা কেন্দ্রে বা এমনকি বাড়িতে কোনো একটা বিষয় নিয়ে সবাই বসেছে। আচ্ছা। হতে পারে সেটা কোনো অনুষ্ঠানের পরিকল্পনা বা ঘরের কোনো নিয়মকানুন নিয়ে আলোচনা। শুরুতে বেশ ভালোভাবে আলোচনা চলছিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল প্রত্যেকের নিজস্ব মতামত আছে, আর প্রত্যেকে মনে করছে তার ভাবনাটাই সবচেয়ে ভালো। এটা তো প্রায়ই হয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যখনই 4-5 জন জ্ঞানী আত্মা একসাথে বসেন, তখন 4-5 রকম মত উঠে আসে। আর সমস্যাটা মতভেদে নয়। না না, সমস্যাটা হয় যখন সেই মতগুলো একে অপরের সাথে টাকরাতে শুরু করে। আলোচনাটা কখন যে তর্কে পরিণত হয় তা বোঝাই যায় না। ঠিক। পরিবেশটা ভারী হয়ে ওঠে, সম্পর্কের মধ্যে একটা সূক্ষ্ম টানাপোড়েন শুরু হয়ে যায়। আর ঠিক এই পরিস্থিতির জন্যই আজ বাবা আমাদের এক দিব্য চাবি দিয়েছেন। কি সেটা? বাবা বলেছেন, প্রত্যেকের অভিমতকে রিগার্ড বা সম্মান দিতে হবে। কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর গভীর এক বিরাট রহস্য লুকিয়ে আছে। কিন্তু এই পদ্ধতিটা নিয়েই আমি আরও জানতে আগ্রহী। কারণ সম্মান দেওয়ার মানে কি এটা যে ভুল কথাকেও মেনে নিতে হবে বা নিজের ভাবনাকে চেপে রাখতে হবে? এই জিনিসটা অনেকেই গুলিয়ে ফেলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাবা এখানে দুটি স্বরূপের কথা বলেছেন, যা আমাদের একই সাথে ধারণ করতে হবে: বালক আর মালিক। এটা একটা অসাধারণ মনস্তাত্ত্বিক কৌশল। বালক আর মালিক। হ্যাঁ, বাবা বলেন, যখন আমরা অন্যের কথা শুনছি, তখন আমাদের স্বরূপ হবে সম্পূর্ণ বালকের মতো। বালক স্বরূপ, হ্যাঁ। মানে শিশুর মতো। এর মানেটা কি? জ্ঞান বুদ্ধি সব ভুলে গিয়ে শিশুর মতো আচরণ করা। ঠিক আচরণ নয়, বরং শিশুর মতো মানসিক অবস্থা। একটা ছোট শিশুর মন কেমন হয়? একদম খোলা, সরল, অহংকার মুক্ত। তার মনে কোনো পূর্বধারণা থাকে না। আচ্ছা। সে যখন কিছু শোনে, তখন বিচার করার জন্য শোনে না, শুধু জানার জন্য শোনে। আমাদেরও ঠিক সেভাবেই অন্যের মতামত শুনতে হবে। মনে মনে এই ফিল্টারগুলো চালানো যাবে না যে এই ব্যক্তি তো সবসময় ভুল বলে, বা এর কথার কোনো ওজন নেই, বা আমি এর থেকে বেশি জানি। এই সমস্ত বিচার বুদ্ধিকে সরিয়ে রেখে শূন্য হয়ে শুনতে হবে। একদম। এটা কিন্তু বেশ কঠিন অভ্যাস। আমাদের মন তো সবসময় বিচার করতে চায়। আচ্ছা, ধরে নিলাম আমি শিশুর মতো সরল হয়ে শুনলাম, কিন্তু সিদ্ধান্ত তো একটা নিতেই হবে, তাই না? অবশ্যই। সভায় তো সবাই নিজের মতো দিয়ে চুপ করে বসে থাকবে না। তখন কি করণীয়? ঠিক তখনই আমাদের দ্বিতীয় স্বরূপে স্থিত হতে হবে, যা হল মালিক স্বরূপ। শোনার সময় বালক, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় মালিক। মালিক? মালিক অর্থাৎ যিনি দায়িত্ববান, যিনি দূরদর্শী এবং যিনি সকলের কল্যাণের কথা ভাবেন। তখন সমস্ত মতামত শোনার পর বাবার শ্রীমতকে বুদ্ধিতে রেখে নিজের বিবেক দিয়ে বিচার করতে হবে কোনটা সর্বকল্যাণকারী সিদ্ধান্ত হবে। অর্থাৎ দুটো ভূমিকা পালন করতে হচ্ছে। শোনার সময় অহংকারশূন্য শিক্ষার্থী, আর বলার বা সিদ্ধান্ত নেওয়ার সময় একজন দায়িত্বশীল অভিভাবক। কিন্তু বাবা এখানে একটা সতর্ক বার্তাও দিয়েছেন, তাই না? হ্যাঁ, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বাবা বলেছেন, কারো যুক্তিকে উপেক্ষা করা মানে নিজেকেই উপেক্ষা করা। নিজেকে উপেক্ষা করা? হ্যাঁ, এমনকি যদি কারো কথা সংশোধন করার প্রয়োজনও হয়, তাহলেও আগে তাকে তার ভাবনার জন্য সম্মান দিতে হবে। রিগার্ড দিয়ে তারপর শিক্ষা দিতে হবে। একটা উদাহরণ দিয়ে বোঝালে খুব ভালো হয়। ধরুন কেউ একটা কমপ্লিটলি অবাস্তব পরামর্শ দিলেন। সেক্ষেত্রে আমি কিভাবে রিগার্ড দেব?
খুব সুন্দর প্রশ্ন। ধরুন কেউ বললেন চলুন আমরা কালকেই একটা বিশাল অনুষ্ঠান করি, যা হয়তো প্রস্তুতির অভাবে সম্ভব নয়। আচ্ছা। তাকে সরাসরি এটা একটা বোকার মতো কথা না বলে আমরা বলতে পারি, আপনার ভাবনাটা আর উৎসাহটা অসাধারণ, এত বড় করে ভাবার জন্য আপনাকে ধন্যবাদ। বাহ! আমরা যদি এই একই অনুষ্ঠানটা 1 মাস পর করি, তাহলে প্রস্তুতির জন্য আরও একটু সময় পাব এবং হয়তো আরও সুন্দরভাবে করতে পারব। আপনার কি মনে হয়? বাহ! অর্থাৎ আমি তার ভাবনার পেছনের উদ্দেশ্যটাকে সম্মান দিলাম, কিন্তু যুক্তি দিয়ে বিকল্প পথ দেখালাম। এতে তার সম্মানও রক্ষা হলো, আবার কাজটাও সঠিক পথে এগোলো। আর সম্পর্ক মধুর থাকল। এই শিক্ষাই তো আজকের বরদানের মূল ভিত্তি। একদম। আজ শিব বাবা আমাদের যে বরদানটি দিয়েছেন তা হল প্রত্যেকের অভিমতকে রিগার্ড দিয়ে বিশ্বের থেকে রিগার্ড প্রাপ্ত করে বালক তথা মালিক ভব। এই বরদানের প্রতিটি শব্দই গভীর অর্থ বহন করে, বিশেষ করে বিশ্বের থেকে রিগার্ড প্রাপ্ত করে অংশটি। এটা কিভাবে কাজ করে? মানে আমি অন্যকে সম্মান দিলে সারা বিশ্ব থেকে আমি সম্মান পাব, এর পিছনের মনস্তত্ত্বটা কি? এটা কর্মের এক অমোঘ নিয়ম। যখন আমরা আন্তরিকভাবে কাউকে সম্মান দিই, তখন আমরা আমাদের নিজেদের মধ্যে সম্মান করার একটা গভীর সংস্কার তৈরি করি। হুম। আমাদের এই ইতিবাচক ভাইব্রেশন বা স্পন্দনটা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। আমরা যা দিই, প্রকৃতি সেটাই বহুগুণ করে আমাদের কাছে ফিরিয়ে দেয়। তার মানে সম্মান জোর করে আদায় করার জিনিস নয়, এটা নিজের কর্মের মাধ্যমে অর্জন করতে হয়। আমরা যদি ভাবি আমি কেন ছোট হব, আমিই ঠিক, তাহলে আমরা আসলে নিজেদের সম্মান পাওয়ার পথটাই বন্ধ করে দিচ্ছি। ঠিক। তাই বাবা বলছেন বালক তথা মালিক ভব। এই দুটো গুণের ভারসাম্যই আমাদের সম্মানীয় করে তোলে। আর এই ভারসাম্য বজায় রাখার জন্য দুটি জিনিস অপরিহার্য: অসীম বুদ্ধি আর সকলের প্রতি শুভ কল্যাণের ভাবনা। বুদ্ধি যদি সসীম হয়, মানে শুধু আমি, আমার দল, আমার ভাবনার মধ্যে আটকে থাকে, তাহলে অন্যের মতামতের বিশালতাকে আমরা দেখতেই পাব না। একদম। আর মনে যদি সকলের কল্যাণের ভাবনা না থাকে, তাহলে আমরা অন্যের মতামতের মধ্যে শুধু ভুলই খুঁজব, নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করব। ঠিক। যখন লক্ষ্য থাকে আমার জয় নয়, বরং সকলের কল্যাণ, তখন প্রতিটি মতামতকেই সেই কল্যাণের এক একটি সম্ভাব্য রাস্তা বলে মনে হয়। তখন রিগার্ড দেওয়াটা আর কষ্টের কাজ থাকে না, খুব স্বাভাবিক হয়ে যায়। আর এই ভাবনার সাথে আজকের স্লোগানটিও খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। হ্যাঁ, আজকের স্লোগানটি হল মস্তকে সদা সাথ কা তিলক লাগানা, এহি সনাত হোনে কা লক্ষণ হ্যায়। কি গভীর কথা! সাত কা তিলক, অর্থাৎ সবসময় এই স্মৃতি থাকে যে স্বয়ং বাবা আমার সাথে আছেন। আর যার সাথে সর্বশক্তিমান আছেন সে সনাত, সে তো অনাথ বা একা নয়। আর যে আত্মার নিজেকে সনাথ অনুভব করে, তার মধ্যে কোনো নিরাপত্তাহীনতা থাকে না। সে জানে তার আসল সম্মান বাবার সাথে যুক্ত, কোনো মানুষের স্বীকৃতির ওপর নির্ভরশীল নয়। আর এই কারণেই সে খুব সহজে খোলা মনে অন্যদের সম্মান দিতে পারে। হ্যাঁ, তার অহংকারকে আঁকড়ে ধরার কোনো প্রয়োজনই হয় না। বাহ! অর্থাৎ আত্মসম্মান আসে বাবার কাছ থেকে, আর সেই আত্মসম্মানই আমাদের শক্তি দেয় অন্যদের সম্মান করার। এই সূত্র ধরেই বাবা সফলতার জন্য আরও একটি অব্যক্ত ইশারা দিয়েছেন। হ্যাঁ, বাবা বলেছেন, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। একতা। যে কোনো সভা বা দলে যে মতবিরোধ হয়, তার মূল কারণ তো একতার অভাব। যেখানে সত্যিকারের একতা আছে, সেখানে ভিন্নমত থাকলেও তা বিরোধের রূপ নেয় না। বরং সেটা বৈচিত্র্য হিসেবে দেখা হয়। কিন্তু এই একতা আসবে কিভাবে, যেখানে এত ভিন্ন ভিন্ন সংস্কারের আত্মা একসাথে কাজ করছে? বাবার এরও খুব সুন্দর দুটো উপায় বলে দিয়েছেন। কি কি? প্রথমটি হল একনামী হওয়া। একনামী, অর্থাৎ এক নামের মহিমা করা। এর ব্যবহারিক অর্থ হল, যখন আমরা কোনো আলোচনায় বসব, তখন আমাদের লক্ষ্য এটা হবে না যে আমার মতটা জিতুক বা আমার নাম হোক। বরং লক্ষ্য হবে বাবার শ্রীমত কি বলে, কোন পথে চললে বাবার নামের মহিমা হবে। যখন প্রত্যেকের লক্ষ্য এক হয়ে যায়, তখন আর ব্যক্তিগত মতামতের লড়াই থাকে না। এটা অনেকটা একটা অর্কেস্ট্রার মতো, যেখানে প্রত্যেক বাদ্যযন্ত্রীর সুর আলাদা, কিন্তু তাদের সকলের লক্ষ্য একটাই, দলপতির ইশারায় একটা সুন্দর সঙ্গীত তৈরি করা। বা এখানে আমাদের দলপতি হলেন এক বাবা। যখন আমরা সবাই তার দিকে তাকিয়ে থাকি, তখন আমাদের ভিন্নতাগুলো মিলে এক সুন্দর হারমোনি তৈরি করে। খুব সুন্দর তুলনা। আর দ্বিতীয় উপায়টি হল ইকোনমি করা। ইকোনমি
মানে অর্থ? না না, আমরা সাধারণত আর্থিক ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করি, কিন্তু বাবা আমাদের সংকল্পের ইকোনমি করতে শিখিয়েছেন, অর্থাৎ আমাদের সময়, সংকল্প এবং শক্তির সাশ্রয় করা। এই বিষয়টা একটু বিস্তারিতভাবে বোঝালে ভালো হয়। সংকল্পের ইকোনমি কিভাবে করব? কথাটাই ঠিক ছিল, কেউ শুনল না। দেখি শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ, এটা তো হয়। এই ধরনের চিন্তাগুলো আমাদের মানসিক শক্তিকে মানে জলের মতো নষ্ট করে দেয়। বাবা বলছেন এই শক্তিকে বাঁচাও, ইকোনমি করো। আচ্ছা। যখন আমরা এই ব্যর্থ চিন্তাগুলো থেকে নিজেদের মুক্ত রাখি, তখন আমাদের বুদ্ধি স্বচ্ছ থাকে। আর স্বচ্ছ বুদ্ধি দিয়েই আমরা অন্যের মতামতের সার গ্রহণ করতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি। অর্থাৎ একনামী হয়ে লক্ষ্যকে এক করা আর ইকোনমি করে নিজের শক্তিকে বাঁচানো, এই দুটি উপায় অবলম্বন করলেই প্রকৃত একতা স্থাপিত হবে। একদম। তখন আর কোনো তর্ক বা মন খারাপের পরিস্থিতিই তৈরি হবে না। সব ভিন্নতা এক বাবার ভালোবাসার সাগরে সমাহিত হয়ে যাবে। এই জ্ঞানটা যখন আমরা গভীরে অনুভব করি, তখন আমাদের ভেতরে এক অসাধারণ শক্তি জেগে ওঠে। বাবা যাকে বলেন পরিবর্তন শক্তি। যে কোনো নেতিবাচক পরিস্থিতিতে ইতিবাচক করার শক্তি। চলুন আমরা ১ মিনিটের জন্য এই শক্তির একটা গভীর অনুভব করি। আসুন আমরা ১ মিনিটের জন্য বাবার স্মরণে বসি। আমি আত্মা সমানের আসনে স্থিত। আমার চারদিকে শক্তির এক সোনালি আভা। আমার সামনে যে কোনো একটি নেগেটিভ পরিস্থিতি আসছে। আমি আমার পরিবর্তন শক্তির দ্বারা এই পরিস্থিতিকে দেখছি। আমার থেকে শুভ ভাবনা আর সম্মানের রশ্মি বেরিয়ে সেই পরিস্থিতিকে পজিটিভে পরিবর্তন করছে। সবকিছু শান্ত আর সুন্দর হয়ে যাচ্ছে। আমি পরিবর্তন শক্তির আধার, মাস্টার সর্বশক্তিমান আত্মা। ওম শান্তি। এই ১ মিনিটের নীরবতা আর বাবার স্মরণ আমাদের ভেতরে এক অদ্ভুত শান্তি আর শক্তি সঞ্চার করে। আশা করি এই অনুভব আমাদের সারাদিন সাথে থাকবে। এই চিন্তনের শেষে আজকের শিক্ষার উপর ভিত্তি করে একটি কুইজ তৈরি করা হয়েছে। এর লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। বাবা যা বলেছেন তা কতটা মনে আছে তা নিজেই পরীক্ষা করে দেখুন। আর শুধু পরীক্ষা নয়, আসুন এই অমূল্য জ্ঞানকে জীবনে ধারণ করার জন্য আমরা সবাই মিলে বাবার সামনে একটি দৃঢ় সংকল্প নিই। অবশ্যই। সংকল্প আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে আর লক্ষ্যকে স্পষ্ট করে। আসুন আমরা মনে মনে এই সংকল্পটি উচ্চারণ করি। আমি আমার শুভ ভাবনা এবং সম্মানের দ্বারা যে কোনো নেগেটিভ পরিস্থিতিকে পজিটিভে পরিবর্তন করব। আপনিও যদি এই সংকল্পে আমাদের সাথে থাকেন, তবে কমেন্টে লিখুন পরিবর্তন। আপনার একটি কমেন্ট আপনার এই প্রতিজ্ঞাকে আরও শক্তিশালী করবে। আসুন আমরা সবাই মিলে এই পরিবর্তন শক্তির দ্বারা প্রথমে নিজেকে এবং তারপর এই বিশ্বকে পরিবর্তন করি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।